প্রথম মানবীর তো জন্ম হলো, কিন্তু তারা কিভাবে টিকে রইল আর আস্ত একটা সমাজ গড়ে তুলল? একবার ভাবুন তো বিষয়টা। হ্যাঁ, এটা ভাবলেই আসলে গায়ে কাটা দেয়। সম্পূর্ণ জনমানবহীন একটা অজানা, বন্য পৃথিবীতে দুটো অসহায় শিশু। একদম। তাদের কাছে টিকে থাকার কোনো নির্দেশিকা নেই, কোনো পূর্বপুরুষের সঞ্চিত অভিজ্ঞতা নেই। মানে আধুনিক মানুষের মতো কোনো প্রযুক্তিত্ব প্রশ্নই ওঠে না, তাই না? ঠিক। আর এই টিকে থাকার সংগ্রামটাই কিন্তু সবচেয়ে বিস্ময়কর। আগের আলোচনাতেই আমরা দেখেছিলাম পরমেশ্বর ঠাকুরজিও আর দেবী ঠাকুরান কিভাবে হাঁস-হাঁসিলের দিন থেকে এই আদি মানব শিশুদের সৃষ্টি করেছিলেন। হ্যাঁ, ওই জলের পৃথিবীতে শুধুমাত্র তাদের বাসযোগ্য করে তোলার জন্যই স্থলভাগ তৈরি করা হয়েছিল। ঠিক তাই। কিন্তু সৃষ্টি করেই তো আর দায়িত্ব শেষ হয়ে যায় না। প্রকৃতিতে একটা বীজ রোপণ করা আর সেই বীজ থেকে একটা মহিরুহ তৈরি হওয়া, এই দুটো সম্পূর্ণ আলাদা পর্যায়। সেই সদ্যজাত শিশুদের তো বড় হতে হবে। হ্যাঁ, আর একটা সুগঠিত মানবজাতির ভিত্তি প্রস্তর স্থাপন করতে হবে। আর আজ আমাদের এই গভীর অনুসন্ধানের মূল লক্ষ্যই হল সেই আদিম উত্তরণের স্তরগুলোকে ডিকোড করা। একদম। আজ আমরা জমসিম বিনতির ৫, ৬ এবং ৭ নম্বর অধ্যায়ের গভীরে গিয়ে সেই রহস্যের উত্তর খুঁজব। দেখব কিভাবে স্বর্গীয় অভিভাবক লিটা গোসাইয়ের হাত ধরে ওই অসহায় দুই শিশু পৃথিবীর প্রথম সুসভ্য পরিবার গড়ে তুলেছিল। আচ্ছা, বিষয়টা একটু ভেঙে বলা যাক। অবশ্যই। তো মানব শিশুরা তো পৃথিবীতে এলো, হাঁস-হাঁসিল তাদের হিহিরি নামক একটা স্থানে রেখেই স্বর্গে ফিরে গেল। কিন্তু ওই যে বললেন, সদ্যজাত শিশুদের তো লালন পালনের প্রয়োজন। হ্যাঁ, তারা তো আর নিজেদের খাবার নিজেরা সংগ্রহ করতে পারবে না। ঠিক। তখন স্বর্গের দূত লিটা গোসাই তাদের অভিভাবকত্ব গ্রহণ করেন। কিন্তু কাজটা লিটা গোসাইয়ের জন্য একেবারেই সহজ ছিল না। একটা সদ্যজাত মানব শিশুকে বড় করা তো এমনিতেই ভীষণ কঠিন, বিশেষ করে যখন আশেপাশে সাহায্য করার মতো আর কোনো মানুষ নেই। একেবারেই তাই। বিনীতে খুব সুন্দর একটা উল্লেখ আছে। শিশুরা তো স্বাভাবিকভাবেই মলমূত্র ত্যাগ করে জায়গা নোংরা করে ফেলত, আর তখন তো পরিষ্কার করার মতো কোনো আধুনিক ব্যবস্থা বা ডায়াপার ছিল না। হ্যাঁ, তা তো বটেই। তাই জায়গা বাসযোগ্য না থাকলে বা একটু নোংরা হলেই লিটা তাদের এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নিতেন। হিহিরি থেকে পিপিরি, তারপর জানু মধুদ, কাশিটাডি, এমন করতে করতে মোট ১২টি স্থানে তাদের ঘোরানো হয়। দাঁড়ান, বিষয়টা একটু তলিয়ে দেখা যাক। এখানে বাচ্চাদের নোংরা করার কারণে জায়গা বদলানোর বিষয়টা কি আসলে একটা রূপক? রূপক বলতে? মানে প্রাচীন শিকারী সংগ্রাহক বা হান্টার গ্যাদারার সমাজ তো যাযাবর ছিল। এক জায়গার প্রাকৃতিক সম্পদ ফুরিয়ে গেলে বা পরিবেশ নোংরা হয়ে গেলে তারা অন্য জায়গায় সরে যেত। ঠিক। এই যে ১২ বার জায়গা বদল করা, এটা কি আসলে সেই যাযাবর জীবনেরই একটা আদিম সার্ভাইভাল ম্যানুয়াল? এখানকার সবচেয়ে আকর্ষণীয় দিকটি হল ঠিক এটাই। আপনি একদম সঠিক জায়গাটা ধরেছেন। এই ১২টি স্থান নিছকই ১২টি ভৌগোলিক জায়গা নয়। তাহলে কি? এগুলো আসলে মানব জীবনের ১২টি চক্র বা দেশচক্রের প্রতীক। মানে নৃতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে দেখলে এটি বোঝায় যে আদিম মানব সমাজ কখনোই এক জায়গায় স্থির ছিল না। ও আচ্ছা, তার মানে তারা পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে নিতে অগ্রসর হয়েছে। একদম। বিভিন্ন পর্যায় এবং অভিজ্ঞতার মধ্যে দিয়ে এই যাযাবর পর্যায়টি তাদের বিবর্তনের জন্য অপরিহার্য ছিল। অসাধারণ একটা ধারণা। তার মানে লিটা গোসাই তাদের শুধু বাঁচিয়েই রাখছিলেন না, তাদের অভিযোজন বা অ্যাডাপ্টেশন শেখাচ্ছিলেন। হ্যাঁ, আর এরপর এই শিশুরা যখন একটু বড় হল, তাদের তো একটা পরিচয়ের প্রয়োজন পড়ল নিশ্চয়ই। হ্যাঁ, সমাজ গঠনের প্রথম শর্তই তো হলো পরিচয়। নাম না থাকলে তো মুশকিল। ঠিক তাই। ৯ মাস বয়সে স্বর্গের দেবদেবীদের উপস্থিতিতে একটা নামকরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছেলেটির নাম রাখা হয় পিলচুহারাম আর মেয়েটির নাম পিলচুবুড়ি। পিলচুহারাম আর পিলচুবুড়ি বেশ মিষ্টি নাম দুটো। আর লিটা গোসাইয়ের সাথে তাদের সম্পর্কটা কেমন ছিল তখন? লিটা গোসাই তাদের ভীষণ স্নেহ করতেন, আর পিলচুহারাম আর পিলচুবুড়িও তাকে বুড়া বাবা অর্থাৎ দাদু বলে ডাকত। বাহ, এই দাদু আর নাতি-নাতনির সম্পর্কটা বেশ চমৎকার। এটা যেন সেই আদিম সমাজে প্রবীণদের জ্ঞান হস্তান্তরের প্রক্রিয়ার একটা সুন্দর প্রতিচ্ছবি। একদম ঠিক বলেছেন। কারণ জঙ্গলে তো আর রেডিমেড খাবার পাওয়া যায় না। বেঁচে থাকার কৌশল তো কারো কাছ থেকে শিখতে হবে, তাই না? ঠিক। লিটা গোসাই তাদের সেই শিক্ষাই দিচ্ছিলেন। তিনি তাদের জঙ্গলের নানা রকম ফলমূল চিনতে শেখান। কোনটা পুষ্টিকর, কোনটা বিষাক্ত আর কোনটা খাওয়ার যোগ্য তা বুঝিয়ে দেন। মানে রীতিমতো বোটানিক্যাল নলেজ দিচ্ছিলেন।
আর কি কি শিখিয়েছেন? স্নান করা, নিজেদের পরিষ্কার রাখা, এসব তো শিখিয়েছেনই। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা তিনি শিখিয়েছিলেন তা হল প্রকৃতির প্রতি সম্মান। প্রকৃতির প্রতি সম্মান কিভাবে? ওই যে গাছের রূপ ধরে থাকা দেবদেবীদের কিভাবে সম্মান জানাতে হয়, গাছে ওঠার আগে ও পরে কিভাবে প্রণাম করতে হয়, সেই আদিপাঠ তিনি তাদের দিয়েছিলেন। আমি যদি এটা বর্তমানের ইকোলজিক্যাল দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করি, তার মানে তিনি তাদের শুধু বেঁচে থাকার কৌশলই শেখাচ্ছিলেন না। তাহলে আর কি শেখাচ্ছিলেন? মানে প্রকৃতির সাথে সহবস্থানের একটা ইকোলজিক্যাল ব্যালেন্স বা পরিবেশগত ভারসাম্য রক্ষা করার কোড দিচ্ছিলেন। প্রকৃতিকে দেবতার আসনে বসালে মানুষ আর যথেচ্ছভাবে প্রকৃতিকে ধ্বংস করে না। একেবারে নিখুঁত বলেছেন। আদিবাসী সমাজে প্রকৃতি আর ধর্মের এই অবিচ্ছেদ্য রূপটি ঠিক এভাবেই তৈরি হয়েছে। কিন্তু এরপর তাদের জীবনে এমন একটা পর্যায়ে আসে যা মানবজাতির অস্তিত্বের জন্যই সবচেয়ে বড় সংকট ছিল। হ্যাঁ, এখানে আপনি ওই প্রজননের সংকটটার কথা বলছেন, তাই তো? হ্যাঁ, ঠিক ধরেছেন। পিলচুহারাম আর পিলচেবুড়ি তো এতদিন ভাই বোন হিসেবে বড় হচ্ছে, কিন্তু মানবজাতিকে এগিয়ে নিতে হলে তো তাদের মিলন প্রয়োজন। আর এখানেই তো সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক বাধাটা আসে। ইনসেস্ট বা ভাই বোনের মধ্যে শারীরিক সম্পর্কের যে বিশ্বজনীন একটা ট্যাবু, সেটা তো বিশাল দেওয়াল। তারা এই সংকট পার করল কিভাবে? এখানে যমসিম বিনুতির আখ্যানটি তার মনস্তাত্ত্বিক গভীরতার চূড়ান্ত রূপ দেখায়। লিটা গোসাই যখন পরমেশ্বর ঠাকুরজিওর কাছে গিয়ে এই সংকটের কথা জানান, তখন ঠাকুরজিও একটা দারুণ সমাধান দেন। কি সমাধান? তিনি লিটাকে টাঁটিঝাড়ি নদীর তীরে থাকা ঔষধি শেকড় দিয়ে একটি বিশেষ পানীয় তৈরির নির্দেশ দেন। দাঁড়ান, আমি যদি মনস্তত্ত্বের দিক থেকে ভাবি, এই পানীয়টা আসলে একটা কগনিটিভ বাইপাস। কগনিটিভ বাইপাস? একটু বুঝিয়ে বলবেন? মানে ঈশ্বর স্বয়ং নির্দেশ দিচ্ছেন এই পানীয়র। অর্থাৎ এই আদিম ট্যাবু ভাঙার দায়ভার বা পাপবোধ মানুষের নয়, খোদ ঈশ্বরের। কিন্তু এই পানীয়র বৈজ্ঞানিক বা ব্যবহারিক দিকটা কি ছিল? চমৎকার পর্যবেক্ষণ। লিটা গোসাই পিলচুহারামদের নিয়ে জঙ্গলে যান এবং চাউলিয়া, থম্প, কালমেঘ, দুধি, অনন্ত এরকম নানা রকম ঔষধি শেকড় সংগ্রহ করেন। আচ্ছা, এতগুলো শেকড়? হ্যাঁ, এরপর জিওল কাঠের তৈরি উদুক হলে বাবলা কাঠের মুষল দিয়ে সেই শেকড়গুলো গুঁড়ো করে চালের গুঁড়োর সাথে মিশিয়ে রানু বা বাখর তৈরি করা হয়। এই শেকড়গুলোর বিশেষ কোনো গুণ ছিল নিশ্চয়ই? ঠিক তাই। এগুলো নিছকি করা গাছের শিকড় নয়। প্রাচীন আদিবাসী ফার্মেকোপিয়া বা ভেষজ বিদ্যায় এই উপাদানগুলোর গাঁজন বা ফার্মেন্টেশন ত্বরান্বিত করার ক্ষমতা আছে, আর এগুলো হালকা সাইকোঅ্যাক্টিভ বা স্নায়বিক উদ্দীপনা তৈরি করতে পারে। তার মানে এটা শুধু একটা পানীয় নয়, বরং প্রকৃতিবিজ্ঞান আর রসায়নের একটা আদিম প্রয়োগ, রীতিমতো ল্যাবরেটরি ওয়ার্ক বলা যায়। একদম। এই বাখর ইরি চালের সাথে মিশিয়ে পিয়াল বা শাল পাতায় মুড়িয়ে রাখা হয়। কয়েকদিনের মধ্যেই তা গেঁজিয়ে মাদক পানীয়, যাকে হাড়িয়া বলা হয়, তাতে পরিণত হয়। হাড়িয়ার নাম তো অনেকেই শুনেছেন। তো এরপর কি হলো? এই পানীয় পান করার পর তারা তীব্র নেশাগ্রস্ত হয়ে পড়ে, আর এই রাসায়নিক বা স্নায়বিক পরিবর্তনের ফলেই তাদের ভেতরের ভাই বোনের সম্পর্ক এবং লজ্জাবোধের যে দেয়াল তা ভেঙে পড়ে। ও, মানে ইনহিবিশনগুলো চলে যায়। হ্যাঁ, নারী পুরুষের আদিম প্রবৃত্তি জেগে ওঠে এবং তাদের মিলন ঘটে। কিন্তু নেশা তো একসময় কেটে যাবে। আর নেশা কেটে যাওয়ার পর যে ভয়ঙ্কর অপরাধবোধ বা কগনিটিভ ডিসোনেন্স তৈরি হবে, সেটা তারা কিভাবে সামাল দিল? লুকিয়ে থাকে। স্বাভাবিক। তারপর লিটা গোসাই কি করলেন? লিটা গোসাই এসে যখন তাদের ডাকেন, তারা বাইরে আসতে চায় না। তখন লিটা তাদের বোঝান যে এতে লজ্জার কিছু নেই, এটি প্রকৃতির নিয়ম। মানে সৃষ্টির বৃহত্তর স্বার্থে মানবজাতির বংশবৃদ্ধির জন্যই তাদের এই পথে হাঁটতে হয়েছে। ঠিক, প্রকৃতি নিজেই তার নিয়ম তৈরি করে নিচ্ছিল মানব সৃষ্টির প্রয়োজনে। আর এই অপরাধবোধকে সামাজিকভাবে মান্যতা দেওয়ার জন্যই কি বিয়ের ধারণাটা এলো? মানে যাতে বিষয়টা প্রাতিষ্ঠানিক হয়? হ্যাঁ, ঠিক তাই। মানব সমাজকে একটা কাঠামোগত রূপ দেওয়ার জন্য লিটা গোসাই স্বর্গের দেবদেবীদের ডেকে এনে আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহ দেন। এখানে একটা খুব সুন্দর প্রতীকী বিষয় আছে। কিরকম? ঠাকুরজিউ স্বয়ং পিলচুহারামকে দেন জাতি, যা পিতৃত্বের প্রতীক, আর ঠাকুরান পিলচুবুড়িকে দেন কাজললতা, যা মাতৃত্বের প্রতীক। বাহ! সাঁওতালি ভাষায় বিয়েকে তো বাপলা বলা হয়।
আমার মনে হচ্ছে এই শব্দতত্ত্বের মধ্যেও নিশ্চয়ই গভীর কোনো অর্থ লুকিয়ে আছে। অবশ্যই শব্দটার মধ্যেই এই সামাজিক রূপান্তরের দর্শন লুকিয়ে আছে। ওম মানে হলো বাবা, আর পোলা মানে হলো বড় করা বা পালন করা। ও আচ্ছা, তার মানে বাপলা বা বিয়ের মূল অর্থই হলো বাবা মা হওয়ার দায়িত্ব গ্রহণ করা এবং সন্তান লালন পালন করা। ঠিক তাই। কত সুন্দর আর গভীর একটা দর্শন। বিয়ে মানে শুধু দুজন মানুষের জৈবিক মিলন নয়, বরং সামাজিকভাবে একটি নতুন প্রজন্মকে পৃথিবীর আলো দেখানো। হ্যাঁ, আর তাদের লালন করার একটা পবিত্র প্রতিশ্রুতি। তো বিবাহিত দম্পতি হিসাবে পিলচু হারাম ও পিলচু বুড়ি তো জীবন শুরু করল। সমাজ গঠনের প্রথম ধাপ প্রজননের সমস্যার তো সমাধান হলো, কিন্তু পরিবার তো বড় হবে। বন্য পরিবেশে এতগুলো মানুষের বেঁচে থাকার জন্য তো শুধু ফলমূল সংগ্রহ করা যথেষ্ট নয়। একদমই নয়। সভ্যতার পরবর্তী ধাপ তো এবার কৃষিকাজ বা প্রযুক্তি হওয়ার কথা, তাই না? হ্যাঁ, আপনি যদি বৃহত্তর প্রেক্ষাপটের সঙ্গে মিলিয়ে দেখেন, ঠিক এই বিন্দুতেই মানব সভ্যতার হান্টার গ্যাদারার সমাজ থেকে এগ্র্যারিয়ান বা কৃষি নির্ভর সমাজে উত্তরণ ঘটছে। এই পরিবর্তনটা কিভাবে হলো? এটাও খুব চমৎকারভাবে ঘটেছিল। একদিন লিটা গোসাই তাদের কুটিরে এলে পিলচু হুরাম তার পড়া নোংরা গাছের বাকল দিয়ে পরম শ্রদ্ধায় লিটার পা মুছিয়ে দেয়। গাছের বাকল দিয়ে পা মোছানো? হ্যাঁ, কারণ পরার মতো তো আর কিছু ছিল না। এটা দেখে লিটার মনে হল এবার তাদের পোশাক তৈরি করার শেখানোর সময় এসেছে। তা তো বটেই। গাছের বাকল তো আর সভ্যতার দীর্ঘস্থায়ী সমাধান হতে পারে না। আর শীত বা প্রতিকূল আবহাওয়া থেকে বাঁচতেও তো উন্নত প্রযুক্তির বস্ত্র দরকার। এখানে কি ঈশ্বর প্রদত্ত কোনো সমাধান আসে? হ্যাঁ, তিনি স্বর্গ থেকে তুলার বীজ নিয়ে এলেন। পিলচু হোরামকে শেখালেন কিভাবে জঙ্গল পরিষ্কার করে জমি তৈরি করতে হয়, কিভাবে তুলা চাষ করতে হয়। শুধু তুলা চাষে? বস্ত্র বানাতে তো আরও অনেক কিছু লাগে, নয়? চরকা ও মাকু দিয়ে সুতো কেটে কিভাবে কাপড় বুনতে হয়, সেটাও তিনি একেবারে হাতে কলমে শিখিয়ে দিলেন। এটা তো রীতিমতো অভাবনীয়। মানে যদি আমরা মানব সভ্যতার বিবর্তনের টাইমলাইন বা সময়রেখা দেখি, হাজার হাজার বছর লেগেছে শিকারী সমাজ থেকে কৃষিকাজে পৌঁছাতে। হ্যাঁ, আর তারপর বস্ত্র বয়নে। আর এই পুরাণে মাত্র এক জেনারেশনের মধ্যেই মানুষ জঙ্গল পরিষ্কার করে তুলা চাষ আর চরকা দিয়ে বস্ত্রবয়নে পৌঁছে গেল। এটা যেন মানব সভ্যতার একটা ফাস্ট ফরওয়ার্ড বিবর্তন। একদমই তাই। সাঁওতাল সমাজ ব্যবস্থায় কৃষি এবং বয়ান শিল্পের মতো মৌলিক জ্ঞানগুলো সরাসরি ঈশ্বর প্রদত্ত বলে বিশ্বাস করা হয়। এতে করে কাজের একটা পবিত্রতা তৈরি হয়। ঠিক বলেছেন। এই বিশ্বাস তাদের দৈনন্দিন কায়িক শ্রমগুলোকে, যেমন চাষাবাদ বা তাঁতবোনা, এক পরম পবিত্র রূপ দেয়। তারা মনে করে এটা তাদের দেবতাদের আশীর্বাদ, নিছক কোনো জাগতিক কাজ নয়। সভ্যতার এই দ্রুত উত্থান সত্যি অবাক করার মতো। কিন্তু এরপর তো তাদের সন্তান জন্ম নেওয়ার সময় ঘনিয়ে আসছিল। হ্যাঁ, কৃষিকাজ হলো, পোশাক হলো, এবার তো চিকিৎসা বিজ্ঞানের পালা। ঠিক ধরেছেন। বিয়ের 1 বছর পর পিলচুবুড়ি গর্ভবতী হয়। মানবজাতির প্রথম সন্তানের জন্ম হতে চলেছে। এটা তো একটা বিশাল ব্যাপার। অবশ্যই। তো এই সময়ে লিটা গোসাই কি করলেন? লিটা গোসাই তখন পরমেশ্বরের নির্দেশে স্বর্গ থেকে ধাইমা লিপিবুড়ি এবং নাপিত হারাকে নিয়ে আসেন। স্বর্গ থেকে ধাইমা আর নাপিত নিয়ে আসা? তার মানে জন্ম প্রক্রিয়াটাকে তারা চরম বৈজ্ঞানিক এবং পবিত্র একটা প্রাতিষ্ঠানিক রূপ দিচ্ছে। একদম। এটা তো আর জঙ্গলে কোনো বন্য প্রাণীর সন্তান প্রসবের মতো বিষয় রইল না। একেবারেই নয়। লিপিবুড়ি ধাইমা খুব যত্ন সহকারে প্রসবের সব ব্যবস্থা করেন। যমজ সন্তান, 1 ছেলে ও 1 মেয়ের জন্ম হয়। আচ্ছা, প্রথম সন্তান যমজ, তারপর? এরপর লিপিবুড়ি ধাইমা স্বর্গের দেবতা ধরমের বাণের বা তীরের ফলা দিয়ে নবজাতকদের নাড়ি কাটেন। তীরের ফলা দিয়ে নাড়ি কাটা? এটা তো এক প্রকার প্রাচীন অস্ত্রোপচার বা সার্জারি। হ্যাঁ, আর তীরের ফলা ব্যবহার করার অর্থ হলো এমন একটা ধাতু ব্যবহার করা যা ধারালো এবং আগুনের স্পর্শে থাকা। শুধু তাই নয়, এর পরের ধাপটা শুনলে আপনি আরও অবাক হবেন। হলুদ, তেল, গোবর আর ছাই ফোটানো জল দিয়ে সমস্ত কিছু জীবাণুমুক্ত করে পবিত্রতার আচার পালন করা হয়। দাঁড়ান, ছাই ফোটানো জল আর হলুদ, এটা তো আধুনিক চিকিৎসা বিজ্ঞান, যাকে স্টেরিলাইজেশন বা অ্যান্টিসেপটিক পদ্ধতি বলে, একদম সেটাই। হ্যাঁ, সেই জীবাণুমুক্ত করার বৈজ্ঞানিক প্রক্রিয়াটা তারা জানত। আর যাতে সমাজ এই স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলে, তাই সেটাকে তারা ধর্মের মোড়কে পবিত্র আচারে পরিণত করেছিল। অসাধারণ।
তো এই যমজ সন্তানদের নাম কি রাখা হলো? ছেলেটির নাম রাখা হল লিটা কাতরি, লিটা গোসাইয়ের সম্মানে, আর মেয়েটির নাম রাখা হল ছিতা, যা মূলত জাহের এরার আরেকটি নাম। বাহ, এটাই কি তাদের একমাত্র সন্তান? না না, পরবর্তীতে পিলচু হারাম আর পিলচু বুড়ির আরও 5টি ছেলে এবং 5টি মেয়ে জন্ম নেয়, অর্থাৎ সব মিলিয়ে তাদের মোট 11 জন সন্তান। 5 আর 5 10, আর প্রথম দুজন মানে 12 জন নয়? ও হ্যাঁ, মোট 12 জন, কিন্তু সাধারণত সাঁওতাল সমাজে এদেরকে মারেকু তুরুইকু বলা হয়, যার অর্থ মিলে মানবজাতির প্রথম পূর্ণাঙ্গ প্রজন্মকে বোঝায়। এই পুরো যাত্রাটা যদি আমরা এক নজরে দেখি, এটা শুধু একটি পৌরাণিক গল্প নয়, এটি একটি আদিম সম্প্রদায়ের এনসাইক্লোপিডিয়া। একদম, কিভাবে তারা টিকে থাকতে শিখেছে, কিভাবে নৈতিকতার সংকট পার করেছে। হ্যাঁ, কিভাবে কৃষি এবং চিকিৎসা বিজ্ঞানের সূচনা করেছে, সবকিছু এই আখ্যানে সযত্নে লুকিয়ে আছে। ঠিক বলেছেন, জোমসিম বিনতির এই অধ্যায়গুলো আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের বেঁচে থাকা এবং সভ্যতা গড়ে তোলার প্রতিটি পদক্ষেপ কতটা সূক্ষ্ম জ্ঞান এবং গভীর দর্শনের উপর নির্ভরশীল ছিল। যারা আমাদের এই গভীর আলোচনায় এতক্ষণ যুক্ত রয়েছেন, তাদের কাছে একটা বিষয় জানার ভীষণ কৌতূহল হচ্ছে আমার। কি বিষয়? আজকের এই এত সব তথ্যের মধ্যে কোনটি সবচেয়ে বেশি চিন্তার খোরাক জুগিয়েছে? লিটা গোসাইয়ের সেই যাযাবর জীবনের ম্যানুয়াল, মনস্তাত্ত্বিক বাধা কাটাতে হাড়িয়ার বৈজ্ঞানিক আবিষ্কার, নাকি ধাইমা আর নাড়ি কাটার সেই প্রাচীন স্টেরিলাইজেশন পদ্ধতি? শ্রোতারা কমেন্ট বক্সে জানালে খুব ভালো হয়। হ্যাঁ, কমেন্ট বক্সে সেই মতামতগুলো পেলে আলোচনা আরও সমৃদ্ধ হবে। আর জ্ঞানপিপাসু শ্রোতাদের প্রতি বিনীত আহ্বান রইল, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে এই বৌদ্ধিক যাত্রার অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠার জন্য। শ্রোতাদের স্বতঃস্ফূর্ত মতামত আমাদের সবসময় নতুন করে ভাবায়, আর আগামী আলোচনার জন্য একটা ছোট্ট কিন্তু রহস্যময় ইঙ্গিত দিয়ে রাখি। হ্যাঁ, এরপর মানব সভ্যতার এই প্রথম পরিবারের কি পরিণতি হতে চলেছে সেটা তো জানা দরকার। সবকিছু কি এরকম মসৃণভাবেই চলবে? একেবারেই না। আমাদের আগামী আলোচনায় উঠে আসবে এক অন্ধকার অধ্যায়, যে প্রথম পরিবারটিকে দেবতারা এত যত্ন করে, এত প্রযুক্তি শিখিয়ে গড়ে তুললেন, সেই পরিবারেই কিভাবে ভাঙন ধরে। ভাঙন? কেন? পিলচু হারাম ও পিলচু বুড়ির মধ্যে শুরু হবে এক ভয়ঙ্কর বিবাদ। ছেলেমেয়েরা আলাদা হয়ে যাবে 2 ভাগে। বেঁচে থাকার তাগিদে লিটা নিয়ে আসবেন কৃষিকাজের নতুন বীজ। কিন্তু সবচেয়ে বড় রহস্যটা ঘনিয়ে উঠবে পুষ্প সরোবরের ফুলের বাগানে। সেখানে কি এমন হবে? সেখানে একটি হরিণের গর্ভ থেকে জন্ম নেবে এক রহস্যময় মানব সন্তান, যার নাম হবে মুর্মু। অবিশ্বাস্য! হরিণের গর্ভ থেকে মানব সন্তান! এটা তো আখ্যানের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেবে। হ্যাঁ, এই মুর্মুর জন্ম নিশ্চয়ই মানবজাতির ইতিহাসে নতুন কোনো সামাজিক বা আধ্যাত্মিক অধ্যায়ের সূচনা করবে। ঠিক তাই। এবং কিভাবে সেই সংঘাত আর রহস্যময় জন্মের মধ্য দিয়ে সাঁওতাল সমাজের গোত্রগুলো তৈরি হবে, সেটাই হবে আমাদের আগামী অনুসন্ধানের বিষয়। তাহলে সবশেষে একটা বড় প্রশ্ন এসে যায়, একটু ভেবে দেখার বিষয়। যেই মানব সভ্যতা গড়ে তুলতে দেবতাদের এত কাঠখড়া পোড়াতে হলো, এত স্নেহ দিয়ে হাতে কলমে শিখিয়ে বড় করতে হলো, সেই সমাজই আবার নিজেদের ভেতরের রাগ, অধিকারবোধ আর অহংকারের কারণে ভাঙনের মুখে পড়তে চলেছে। হ্যাঁ, ইতিহাসের এটাই হয়তো নিয়ম। সভ্যতার শুরুতেই কি তাহলে লুকিয়ে থাকে তার নিজস্ব ধ্বংসের বীজ? নাকি এই ভাঙন, সংঘাত আর বিভাজনের মধ্য দিয়েই সমাজ কাঠামোগতভাবে আরও পরিণত হয়? এই প্রশ্নটি রইল যারা শুনছেন তাদের সবার ভাবনার জন্য। আজ তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন আর ভাবতে থাকবেন।